নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা, চারিদিক থেকে এই মুহূর্তে ভাইরাল ভোটার ভেরিফিকেশন চলছে। যদি আপনার কাছে 11টা ডকুমেন্টসের মধ্যে ডকুমেন্টস না থাকে, তাহলে আপনি যেমন ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাবেন, তেমন ভারতের নাগরিক আর থাকবেন না। এই যে ভাইরাল নিউজটা, সেই নিউজটায় 11টা ডকুমেন্টস নিয়ে আজকের আলোচনা। অর্থাৎ 11টা ডকুমেন্টস কী কী বলা হয়েছে, এগুলোর মধ্যে আপনার কাছে রয়েছে তো এই যে 11টা ডকুমেন্টসের একদম লিস্ট আমরা নিয়ে আসছি আপনাদের সামনে। এর সাথে কিছু ইম্পর্টেন্ট তথ্য আলোচনা করব যে ফর্মটা সম্বন্ধে। ফর্মটা বর্তমানে ওপেন হচ্ছে না, আপনি পাচ্ছেন না, তো কিভাবে ডাউনলোড করবেন। তাছাড়া একটা কথা বলে রাখি, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবাংলা থেকে বিলং করছেন, তাহলে এখন ভাবার কিছু নেই। তো কেন ভাবার কিছু নেই, এটাও রয়েছে আমাদের ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে আলোচনা, অর্থাৎ 11টা ডকুমেন্টস, এই 11টা ডকুমেন্টসের মধ্যে নেই আধার কার্ড বা রেশন কার্ড। আপনার কাছে যদি আধার কার্ড থাকে বা রেশন কার্ড থাকে, এটা দিয়ে ভাবছেন ভেরিফিকেশন করবেন, তাহলে কিন্তু করতে পারবেন না। কারণ আধার ডিপার্টমেন্ট বা রেশন ডিপার্টমেন্ট বলছে আধার কার্ড বা রেশন কার্ড এটা কোনো নাগরিকত্বের প্রমাণ যেমন দেয় না, এই ভোটার ভেরিফিকেশন লিস্টেও তাদের কোনো উল্লেখ নেই। তো চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি এবং দেখে নিই 11টা ডকুমেন্টস কী কী লাগবে। চলুন। যেহেতু আমরা কথা বলছি আজকে ভোটার ভেরিফিকেশনের যে ডকুমেন্টস, 11টা ডকুমেন্টস, সে 11টা ডকুমেন্টসে কী বলা হয়েছে এবং কী কী প্রয়োজন সে বিষয় নিয়ে। তো আমরা সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটে যাব, ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ফর্মটি নিয়ে আলোচনা করব। যে ফর্মটির মধ্যে রয়েছে সে 11টি ডকুমেন্টস, অর্থাৎ স্ক্রিনের মধ্যে এরকম একটা ভেসে আসে। কিন্তু আমরা যে পদ্ধতি অনুসরণ করে করছি বর্তমানে সেটি চালু নেই। কেন বলছি, আমরা আলোচনা করছি। দেখুন এখানে নিচে যে স্যাম্পেল কপি রয়েছে ইংলিশ অথবা হিন্দিতে, সেই কপিটাই আমরা আপনাদের সামনে স্যাম্পেল কপি ইংলিশ ফরম্যাটটি যদি আমি এখানে ক্লিক করি, তো আমার সামনে সেই পিডিএফটা বা যে ফর্মটা, সেই ফর্মটা ওপেন হবে। এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যেই রয়েছে সেই 11টা ডকুমেন্টসের কথা, যেটা ডিক্লারেশন দিতে হয়। কাদেরকে দিতে হয়? যাদের বয়স 1978-এর আগে, বা যাদের বয়স 1987 থেকে 2004-এর মধ্যে, বা যাদের বয়স 2004-এর পর থেকে, তাদের জন্য আলাদা ডকুমেন্টস। প্রত্যেকটা পার্টে আলাদা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, কিন্তু সমস্ত ডকুমেন্টস রয়েছে ওই 11টা ডকুমেন্টসের থেকে। নিচে যে 11টা ডকুমেন্টসের কথা দেখতে পাচ্ছেন, ওই 11টা ডকুমেন্টস। এটা বর্তমানে বিহারের জন্য শুরু হয়েছে, পশ্চিমবাংলা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়। আবারও বলছি, হ্যাঁ, যদি ওয়েস্ট বেঙ্গলের চালু হয়, যদি এই সমস্ত ডকুমেন্টস যেহেতু বিহারের ক্ষেত্রে প্রযোজ্য, হয়তো ওয়েস্ট বেঙ্গলের জন্যও করা হবে বা পরিবর্তনও হতে পারে। কিন্তু সেই 11টা ডকুমেন্টস আমরা দেখে নিই। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটার মধ্যে রয়েছি, এই ওয়েবসাইটে কীরকম পরিস্থিতি, আগে কীরকম ছিল, বা স্যাম্পেল কপির অপশান কিন্তু এখানে ছিল। তো সেই কপিটা এখানে দেখতে পাচ্ছেন। আমরা নেক্সট করছি। এটা হলো ফর্ম, অর্থাৎ এই ফর্মটাই কিন্তু ফিল আপ করতে বলা হচ্ছে। নিচের দিকে ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে। তো সরাসরি আমরা ডকুমেন্টস পার্টে চলে যাই। তো ইংলিশ এবং বাংলা দুটো ডকুমেন্টস দুদিকে রেখেছি, যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। তো বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পেনশন যারা পাচ্ছেন, এরকম কোনো কর্মচারী যদি হয়ে থাকেন, যে কোনো পেনশন আয়ের আবেদন, বা অর্থাৎ আপনি যে কোনো জায়গায় চাকরি করছেন, এরকম যদি আপনার কাছে কোনো কপি থেকে থাকে যেটা সরকারি বা সরকার অনুমোদিত, তাহলে কিন্তু সেই কপিটা ব্যবহার করতে পারেন 1 নম্বরে। 2 নম্বরে বলা হয়েছে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর বা এলআইসি বা পিএসআইডি কর্তৃক ভারতীয় জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র নথি। অর্থাৎ যদি আপনাদের কাছে 1987 সালের আগের কোনো এই সমস্ত কাগজ থাকে, সেটাকে একটা ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারেন। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র, অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলে কিন্তু অবশ্যই এটা অ্যাকসেপ্টেড। তারপর রয়েছে পাসপোর্ট, যদি পাসপোর্ট থেকে থাকে, পাসপোর্ট বিশেষ করে যাদের বাবা মা অন্য দেশ থেকে এসে এখানে রয়েছে বা এখানকার সিটিজেনশিপ পেয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। তারপর রয়েছে স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন শিক্ষা শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিক পাসের যে কাগজ হয়ে থাকে, অ্যাডমিট মার্কশিট,
বা পাস সার্টিফিকেটটি সেটি কিন্তু ব্যবহার করা যাবে একটি ডকুমেন্টস হিসেবে। তারপর বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। অর্থাৎ এখানে 6 নম্বরটা বলা হয়েছে যদি স্থায়ী বাসিন্দার বা ডোমিসিয়াল সার্টিফিকেট থেকে থাকে, যেটা রাজ্য কর্তৃপক্ষ অর্থাৎ আপনি যদি গ্রামাঞ্চলে বা পঞ্চায়েত কর্তৃপক্ষর কাছ থেকে নেন হবে না, বা বিডিওর কাছ থেকে নিলেও হবে না। যদি এসডিওর কাছ থেকে কোনো কিছু স্থায়ী বাসিন্দার শংসাপত্র আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য। বন অধিকার শংসাপত্র অর্থাৎ ফরেস্ট রেঞ্জ যে সার্টিফিকেট হয়ে থাকে ফরেস্ট রাইটের আন্ডারে, সেই সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনি পাবেন। অন্যান্য বিসি এসসি এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ জারি করা যে কোনো একটি বর্ণ শংসাপত্র, অর্থাৎ আপনার কাছে যদি ওবিসি বা এসসি বা এসটি কাস্টের যে কাগজ হয়ে থাকে কাস্ট সার্টিফিকেটের, সেটা যদি থেকে থাকে সেটা কিন্তু গ্রহণযোগ্য। জাতীয় নাগরিক নিবন্ধন যেখানে থাকুন না কেন, অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যদি এই রকম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু গ্রহণযোগ্য। 10 নম্বরে বলা হয়েছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত করা পারিবারিক নিবন্ধন, অর্থাৎ এখানে বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার। এই ফ্যামিলি রেজিস্টারের কথা বলতে গেলে আরও বলতে হয় আপনাদের নিজস্ব একটা ফ্যামিলি কার্ড রয়েছে, যেখানে ফ্যামিলি আইডি রয়েছে, সেই আইডি ধরে আপনাদের পরিবারে কতজন সদস্য সেগুলো রয়েছে। ফ্যামিলি আইডি কার্ড আপনি কালেক্ট করতে পারেন ডিস্ট্রিক্ট লেভেল অর্থাৎ এসডিও অফিস থেকে। সেই কাগজ থাকলেও আপনি এটা বা একটা ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারেন। 11 নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ি বরাদ্দ শংসাপত্র। বলা হয়েছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ আপনার কাছে জমি জায়গার যদি কাগজ থাকে যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাছাড়া অনেকেই এরকম কাগজ পেয়ে থাকে যাদের খাস জায়গার উপর বসবাস করছে, সেই খাস জমিটা সরকার তাদের নামে লিখে দিয়েছে একটা নির্দিষ্ট সালের পর। সেই রকম যদি কাগজপত্র থাকে সেটাও কিন্তু গ্রহণ করা হবে এই নাগরিক প্রমাণ অর্থাৎ এই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য। তো এটা বোঝাতে পারলাম যে সাইডে বাংলা এবং ইংলিশ দুটোই দেখতে পাচ্ছেন। বর্তমানে যদিও এই ফরম্যাটটা নেই, তো আপনাদেরকে পুরনো আমাদের প্রোফাইলে বা আমাদের স্ক্রিন রেকর্ড ছিল সেখান থেকে আপনাদেরকে দেখাতে পারছি। তো এইগুলো থাকলে কিন্তু আপনি একটা ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারেন এবং এই ডকুমেন্টসগুলো ব্যবহার করে আপনি অতি সহজেই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়াটা সমাপ্ত করতে পারবেন। তো ডকুমেন্টসগুলো নিয়ে আজকে বিশেষ ভিডিও ছিল, কারণ এখানে আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি যে আধার কার্ড বা রেশন কার্ডের কথা, কারণ আধার কার্ড বা রেশন কার্ড ভারতীয় নাগরিক বা এই ভোটার ভেরিফিকেশনের জন্য কোনোভাবেই কার্যকরী হবে না, বা ডকুমেন্টস থাকলেও আপনার এখানে গ্রহণ করা হবে না। অর্থাৎ এগুলো শুধুমাত্র আপনার একটা আইডি কার্ড যেটা আপনি সমস্ত কাজে ব্যাংকিং সেক্টর থেকে সমস্ত কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু এই সমস্ত কাজের জন্য নয়। তো কী কী ডকুমেন্টসগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন? যদি কিছু জানার থেকে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিও সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।